নদিয়ার ভাজনঘাট মাঠপাড়া থেকে দুই রোহিঙ্গা পুলিশের জালে কিভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হলো, তারা কারা, তাদের কি পরিচয়, কবে কিভাবে আমাদের দেশে ঢুকেছিল তারা, জানবো। আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন সরাসরি। রঞ্জিত, দেখো, মোহাম্মদ নূর এবং এমডি জাভেদ নামে দুই যুবক, তাদেরকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ ভাজনঘাট মাঠপাড়া এলাকা থেকে। এবং গতকাল কৃষ্ণগঞ্জ থানার টহলরত পুলিশ যখন এই দুজন সন্দেহভাজন যুবককে দেখতে পায়, তাদের জিজ্ঞাসাবাদ করে তা জানতে পারে তাদের বাড়ি মূলত বাংলাদেশের কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে তারা আশ্রয় শিবিরে রয়েছে, ক্যাম্পে রয়েছে। এবং গত কয়েক বছর আগে তারা মায়ানমার থেকে বাংলাদেশে আসছে, সেখানে ক্যাম্পের মধ্যে রয়েছে। এবং এক বছর আগে ভারতের সীমানা পেরিয়ে তারা চলে আসে ভারতে এবং হায়দ্রাবাদে তারা সেখানে কাজ করছিল। এক বছর ধরে তারা হায়দ্রাবাদে ছিল, সেখানে নির্মাণের কাজ করতো এবং পুনরায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এবং গতকাল ভাজনঘাটের মাঠপাড়া এলাকাতে পুলিশ যখন টহল দিচ্ছিল তখন এই দুজনকে দেখতে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা মূলত ভারতীয় নাগরিক নয়, তাদের কাছে কোনো দলিলপত্র নেই এবং কোথাও পাসপোর্ট নেই। এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং জানতে পারা যায় তারা কিন্তু হায়দ্রাবাদে ছিল এবং বাংলাদেশের কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প সেখানে তারা থাকে, তাদের পরিবারও রয়েছে। এবং প্রশ্ন উঠছে কীভাবে তারা এখানে প্রবেশ করেছিল এবং কী করে হায়দ্রাবাদের মতো জায়গায় গিয়ে সেখানে কাজ করলো এক বছর ধরে, এবং সেটা নিয়ে কিন্তু তদন্ত করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে দুজনকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তথ্য জানার চেষ্টা করবে এবং কারা কিভাবে এদেরকে সাহায্য করেছিল, কোন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল, বা এখান দিয়ে যখন কৃষ্ণগঞ্জে এসছে সেখানে তুমি জানো যে গত কয়েকদিন ধরে লাগাতার কৃষ্ণগঞ্জের খবর শিরোনামে সেখানে বাংকার পাওয়া গেছে, সীমান্তবর্তী এলাকায় একটা সমস্যা তৈরি হয়েছে। ফলে সেখান থেকে আবার নতুন করে রোহিঙ্গাকে গ্রেপ্তার কার্যতই পুলিশের কাছে কিন্তু ভাবাচ্ছে এবং তদন্ত করে দেখছে কিভাবে তারা এখানে এসেছে এবং কিভাবে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাংলাদেশে। ধন্যবাদ রঞ্জিত। भारत में वो चोरी करके वहाँ से आया बॉर्डर से। कहाँ गया था? हैदराबाद गया था काम करने। आप कहाँ जा रहे थे? अब देश में जा रहा था, मेरा माँ बीमार है, बांग्लादेश में कैम्प में मेरा माँ को देखने चले जा रहा था। तुम रोहिंगा हो? रोहिंग्या है हम लोग। कोई हेल्प किया था आपको? हाँ, हेल्प करा था बोल तो हम लोग यहाँ दलाल वो करके आए थे। कैसे आया इंडिया में? कैसा आया मुझे भी मरा नहीं सर। जब आया था वो अंधेरे में आया था, पता नहीं कहाँ से आया। क्या कर रहे थे, काम कर रहे थे? जी सर। कहाँ पर? हैदराबाद में सर। हैदराबाद में? जी सर। तो फोन कैसे यूज करते हो? उनका डॉक्यूमेंट्स कौन दिया? उनका डॉक्यूमेंट बता नहीं सर। আর এই সীমান্তে বাংকার একটা বড় রহস্যের জায়গা তৈরি করে দিয়েছে। এই বাংকারগুলো কারা, কবে কিভাবে তৈরি করলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বাংকারগুলো যে তৈরি হলো তখন কারো নজরে এলো না, তার মানে কিভাবে সবার নজর এড়িয়ে এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল, কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, বাংকারের পরিমাপ ঠিক কতটা দূরত্বে রয়েছে বাংকারগুলি, তার ডেপথ কতটা, এই সবের মধ্যেই হয়তো রহস্য লুকিয়ে রয়েছে। জানা যেতে পারে যে এই বাংকারগুলোর আসল কারণ কি। আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, ইতিমধ্যেই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং যারা সীমান্তের দায়িত্বে রয়েছেন তারা এই বাংকারগুলি জরিপ করছেন, দূরত্ব মাপছেন, ঠিক কি কি দেখছেন তারা? দেখো, মূলত এই যে বাংকারগুলি যে এলাকায় রয়েছে সে তার ভৌগোলিক যে অবস্থান সেটাকে কিন্তু আগে চিহ্নিত করার চেষ্টা করছিল বিএসএফ এবং তার সাথে তদন্তে আসে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। যেহেতু মাদক দ্রব্য ছিল সেক্ষেত্রে এনসিবি কিন্তু এই তদন্তের সাথে যুক্ত হয়। পাশাপাশি বিএসএফের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ এই যে সীমান্তবর্তী এলাকায় চারটি বাংকার, তার মধ্যে 3টি পূর্ণ তৈরি করা বাংকার ছিল, অন্যটি নির্মাণ করছিল নতুন করে। ফলে এই 4টি বাংকার কারা তৈরি করলো বা কে তৈরি করলো সেটাই কিন্তু খুঁজে বার করা বিএসএফের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ যেভাবে এই বাংকারগুলি তৈরি করা হয়েছে একেবারে কোথাও কনস্ট্রাকশন করে, কোথাও মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা অনেকটাই বড়। ফলে এই বাংকারগুলি মাপযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে মনে করছে বিএসএফ। পাশাপাশি এই যে ভৌগোলিক অবস্থান রয়েছে, একদিকে যে মূল রাস্তা রয়েছে, কলেজ রয়েছে, প্লাস যেখানে জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, তার পেছনে যে চাষের জমি, আমবাগান, মাঠ রয়েছে, সেখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে, যারা কৃষি চাষাবাদ করে তারা কিন্তু যাতায়াত করে। ফলে এই জায়গাতে কারা তৈরি করলো এটাকে খুঁজে বার করার চেষ্টা করছে বিএসএফ এবং যতক্ষণ পর্যন্ত না এই কারা এর সাথে যুক্ত কাউকে ধরতে পারছে একেবারে তার রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয় বলে মনে করছে। কারণ শুধুমাত্র মাদক চোরাচালান নাকি অন্য কোনো কাজের জন্য বাংকারগুলো ব্যবহার করা হচ্ছিল সবটাই খতিয়ে দেখছে বিএসএফ। তার পাশাপাশি যেহেতু মাদক দ্রব্য ছিল সেক্ষেত্রে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্তের মধ্যে রয়েছে।
ধন্যবাদ। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই বাংকারগুলো কিভাবে তৈরি করা হয়েছিল, কার জমিতে তৈরি করা হয়েছিল এবং এতদিন কারো নজর আসে কিনা। ঠিক সেই কারণে এবার সব সীমান্তেই নজরদারি বাড়ানো হচ্ছে। যেমন যদি বনগাঁ সীমান্তের কথা বলা হয়, 55টি ক্লোজ সার্কিট ক্যামেরা, যাতে 24 ঘন্টা বর্ডারের গতিবিধি জানা যায়, কারা যাচ্ছে আসছে কি হচ্ছে সেখানে তা জানার জন্য 55টি সিসি ক্যামেরা লাগানো হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। বনগাঁর ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতে এবং গ্রামের মানুষ তারা কিন্তু এই উদ্যোগে যথেষ্ট খুশি হয়েছে যে গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে 55টি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর। তাতে গ্রামের মানুষ কিন্তু যথেষ্ট খুশি এবং তারা নিরাপদ বোধ করছে। সতর্ক থাকাই ভালো। এটা করেছেন আমাদের প্রধান, সিসি ক্যামেরা প্রত্যেকটা বাজারে মোড়ের মাথায় তিনি লাগিয়েছেন। এটা আমরা তিনার সেই কাজে আমরা খুব খুশি। আমরা সাধারণ মানুষ যাতে নিরাপত্তায় থাকতে পারি, তিনি সেই কাজটা করেছেন। 55টা সিসি ক্যামেরা লাগিয়েছে। আমাদের যে এখন ভারত আর বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে, যে সিসি ক্যামেরাটা লাগিয়েছে প্রধান সাহেব, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরা এতে খুব খুশি, নিরাপত্তাও খুব ভালো থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার সাথে, যেহেতু আমাদের ঘাটবাউর পঞ্চায়েতের অন্তর্গত কিছু অংশ বর্ডার সীমান্তবর্তী বাংলাদেশে লাগোয়া, যাতে বাংলাদেশ থেকে দুষ্কৃতী এবং উগ্রপন্থী আমাদের দেশে প্রবেশ না করতে পারে, তার জন্য বনগাঁ প্রশাসনের সহযোগিতায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা আজকে এই সিসি ক্যামেরাগুলো লাগানো হলো। 55টি সিসি ক্যামেরা লাগিয়েছি, এরপরে আবার শনাক্ত করে দেখবো, যদি আরও বেশি লাগে পুনরায় আবার লাগানো হবে। আর এবার সীমান্তের ওপারের খবর কিছুটা নজরে রাখা যাক। তার কারণ ঢাকায় দফায় দফায় ছাত্র সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় আর কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ। 5 জন এখনও, মাফ করবেন 50 জন এখনও পর্যন্ত সংঘর্ষে জখম হয়েছেন। এমন অবস্থা আজ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে এবং আজ বৈঠক হবে, গুরুত্বপূর্ণ বৈঠক। এই সমস্যা যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য একটা সমাধান সূত্রে আসতে হবে। সব পক্ষকে এই বৈঠকে ডাকা হচ্ছে। কি অবস্থা সেখানকার জানবো। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এই বৈঠকে ডাকা হয়েছে সব পক্ষকে। মূলত এই অশান্তির সূত্রপাত হচ্ছে যখন প্রভৃতির কাছ থেকে একটি ক্ষমা চাইতে বলা হয় 7 কলেজের ছাত্র সংগঠনের তরফ থেকে। তাদের তরফ থেকে এই 7 কলেজ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই 7টি কলেজকে অটোনমাস দেওয়া হবে এবং সেখানে পড়ুয়াদের ভর্তি নিয়ে কিছু কোটার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের কিছু দাবি দাওয়া ছিল এবং তারা যখন সেই দাবি দাওয়া জানাতে যান, তাদের অভিযোগ যে প্রো ভাইস চ্যান্সেলর তিনি তাদের সাথে বাজে ব্যবহার করেন এবং তারপর থেকে কিন্তু এই ঝামেলার সূত্রপাত। ফলে এখন আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হওয়ার কথা, যেখানে পড়ুয়াদের সব পক্ষকেই উপস্থিত থাকতে বলা হয়েছে এবং যেমনটা তুমিও জানালে যে ইতিমধ্যেই সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই সমস্ত পক্ষকে বৈঠকে উপস্থিত থাকতে শিক্ষকরা উপস্থিত থাকবেন, অর্থাৎ অধ্যাপকরা যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন, পড়ুয়ারা উপস্থিত থাকবেন এবং উপাচার্যরাও উপস্থিত থাকবেন। ফলে সব মিলিয়ে একটি সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হবে। ধন্যবাদ।